অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেইটার পেছনে মার্কিন তথাকথিত ডিপ স্টেটের একটা ভূমিকা আছে বলে আমরা সবাই বিশ্বাস করি। রাষ্ট্র হিসেবে ভারত বিশ্বাস করে, ভারতের তথাকথিত সিকিউরিটি এজেন্সিগুলো বিশ্বাস করে। ডেমোক্র্যাটরা তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সময় বিশ্বের মুসলিম দেশগুলিতে, আমি আবার নাম করে বলছি, সিরিয়া, লিবিয়া, ইরাক, আমরা দেখেছি মৌলবাদী শক্তির উত্থানে সাহায্য করেছে। এই যে গুরুত্ব দিতে হচ্ছে যাকে, সেই মোহাম্মদ ইউনুস, তিনি বেসিক্যালি আমেরিকার লোক, মানে আমেরিকার ডেমোক্রেট প্রশাসনের লোক, হিলারি ক্লিন্টনের লোক, বারাক ওবামার লোক। তার মানে যখন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে হাসিনা বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থা নিচ্ছিলেন, তখন বারাক ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিন্টনরা সবাই তার সপক্ষে চিঠি লিখেছিলেন। ফলে বাংলাদেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে যে জিতুক, বিএনপি জিততে পারে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, হতে পারে ইউনুস দল গঠন করলে তারা ক্ষমতায় এলো, কিন্তু একটা সাংবিধানিক নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় আসে, অর্থাৎ বাংলাদেশে একটা শান্তির রাজত্ব ফিরুক। এইটা আমার মনে হয় ইন্ডিয়ার প্রথম লক্ষ্য হবে। আমি বলছি, বাংলাদেশে যা চলছে সেটা অরাজক বা অরাজকতা, মাৎসন্যায়, এবং মেক নো মিস্টেক অ্যাবাউট ইট, এটা একটা ফান্ডামেন্টাল মৌলবাদী সরকার। মালদ্বীপ কীভাবে ভারতের সাথে সম্পর্কটাকে মেরামত করেছিল। অ্যান্ড মানে বাংলাদেশের মানুষের সমস্যা, বা আমাদেরও অনেকের সমস্যা, যে উই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি সবসময় ধর্মের উপর নির্ভর করে চলে না। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভারতের সম্পর্ক একদম গভীরে মানে এতটা গভীরে সেটা বোঝা মুশকিল। ইন্দোনেশিয়ার ম্যাক্সিমাম লোকের নামের সাথে সংস্কৃত জড়িয়ে আছে। গত বছরের 5ই আগস্ট থেকে আমরা জানি বাংলাদেশের কি পরিস্থিতি হয়, এবং তার সঙ্গে কোথাও প্রক্ষত বা অপ্রক্ষতভাবে ভারতের নামও জড়িয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে একদম দুদিন আগে আমরা যদি বলি যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বৈঠক করেন, দ্বিপাক্ষিক বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী, এবং সেখান থেকে বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করায় তিনি বলেন যে বাংলাদেশটি ভারত দেখে নেবে। আমার এই ক্ষেত্রে দুটি প্রশ্ন রয়েছে। প্রথমে তো মার্কিন প্রেসিডেন্টের গ্রিন সিগন্যালের কি প্রয়োজন পড়ছিল ভারতের যে সেই বিষয়, অর্থাৎ বাংলাদেশের বিষয়ে তার কোনো বক্তব্য রাখতে গেলে, বা এরপরে কি বাংলাদেশের দিকে ভারতের তরফে কোনো কড়া বার্তা আমরা আশা করতে পারি? কি মনে হচ্ছে? আগে আপনার প্রথম প্রশ্নটার জবাব দিই যে হ্যাঁ, আমেরিকার তরফ থেকে একটা গ্রিন সিগন্যালের নরেন্দ্র মোদী বা নয়াদিল্লির বা রাষ্ট্র হিসেবে ভারতের দরকার ছিল। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যে মাৎসন্যায়টা তৈরি হয়েছে, আমি মাৎসন্যায় শব্দটাই ব্যবহার করছি, বা যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সেইটার পেছনে মার্কিন তথাকথিত ডিপ স্টেটের একটা ভূমিকা আছে বলে আমরা সবাই বিশ্বাস করি। রাষ্ট্র হিসেবে ভারত বিশ্বাস করে, ভারতের তথাকথিত সিকিউরিটি এজেন্সিগুলো বিশ্বাস করে। আমেরিকার যে রাষ্ট্রদূত বা ঢাকায় ছিলেন, পিটার হাস, তার ভূমিকা, ডোনাল্ড লুর ভূমিকা, এদের অনেকের ভূমিকা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। এখন এমন বহু কাগজপত্র বেরিয়ে আসছে যাতে দেখা যাচ্ছে যে 5ই আগস্টের আগে, অর্থাৎ যেদিনকে শেখ হাসিনা দেশত্যাগ করেন তার আগে, বা গোটা জুলাই মাস ধরে বাংলাদেশে যে আন্দোলন, যে ধরনের গণবিক্ষোভের চেহারা আমরা দেখেছি, তার পেছনে আমেরিকান টাকা, বা যাকে আমরা বলি সিআইএর টাকা, বিভিন্ন ঘুরপথে গেছে। এমনকি তথাকথিত যে প্রগতিশীল বিপ্লবী যাদেরকে আমরা বাংলাদেশে গান গাইতে দেখেছি, ডেট উল্লেখ করে সিআইএর তথ্য আছে যে তাদেরকে কবে টাকা দেওয়া হয়েছে এবং তারপরে তারা কীভাবে গান গেয়েছে। ফলে এটা অনেকেই মনে করেন যে আমেরিকা বা আমেরিকার প্রাক্তন যে প্রশাসন, ডিপ স্টেট বলে যাকে আমরা বলি, বা ডেমোক্র্যাট প্রশাসন, তাদের একটা বাংলাদেশেই অরাজকতা তৈরির পেছনে ভূমিকা আছে। আপনি যদি মাথায় রাখেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু হোয়াইট হাউসে বসার আগেও এই বিষয়ে মুখ খুলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে তিনি বাংলাদেশে হিন্দুদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, এবং সেই উদ্বেগের পেছনে তিনি বলেছিলেন বাংলাদেশে এই মাৎসন্যায়টা জো বাইডেন এবং কমলা হ্যারিস তৈরি করেছেন। আমি যদি ইতিহাসে যাওয়ার চেষ্টা করি, ইতিহাস খুব বেশি বলার প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আভ্যন্তরীণ রাজনীতি, সেখানে ডেমোক্র্যাটরা এই ধরনের সংকট তৈরি করে থাকেন। হিলারি ক্লিন্টন যখন মার্কিন বিদেশ সচিব ছিলেন, তখন তিনি লিবিয়ায় তৈরি করেছিলেন, তিনি ইরাকে তৈরি করেছিলেন। অনেকে মনে করেন যে সিরিয়াতে আইএসের উত্থানের পেছনেও হিলারি ক্লিন্টনের একটা ভূমিকা আছে। অর্থাৎ ডেমোক্র্যাটরা তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সময় বিশ্বের মুসলিম দেশগুলিতে, আমি আবার নাম করে বলছি, সিরিয়া, লিবিয়া, ইরাক, আমরা দেখেছি মৌলবাদী শক্তির উত্থানে সাহায্য করেছে।
অনেকেরই বক্তব্য বাংলাদেশে একই জিনিস ঘটেছে। বাংলাদেশে বারবার নয়াদিল্লি বলা সত্ত্বেও হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে এই মন্ত্র জপতে গিয়ে মার্কিন প্রশাসন, আবার আমি উল্লেখ করছি জো বাইডেনের মার্কিন প্রশাসন এমন পরিস্থিতি তৈরি করে গেছে যে বাংলাদেশও প্রায় সিরিয়া হওয়ার মুখে, একটা গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে। সেখানে মৌলবাদের উত্থান হয়েছে, সেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, সংখ্যালঘু মহিলাদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, বৌদ্ধরা আক্রান্ত হচ্ছে, একটা ভয়াবহ পরিস্থিতি চলছে। ফলে যেহেতু এই বিষটা, আমি বিষ শব্দটাই ব্যবহার করছি, যেহেতু সাবেক মার্কিন প্রশাসন বা ডিপ স্টেট বা সিআইএ তৈরি করে গেছে, ইন্ডিয়ার পক্ষে বা ভারতের পক্ষে একটা ডোনাল্ড ট্রাম্পের সাহায্য দরকার ছিল। যে কাঁটাটা পুঁতেছে আপনার, তাকে দিয়ে কাঁটাটাকে উপড়াতে না পারলে তো মুশকিল না। কারণ এই কাঁটাটা, এই বিষয়ে কোনো সংশয় রাখার আপনার দরকার নেই যে মানে এটা একটা অদ্ভুত কম্বিনেশন এবং খুব ইন্টারেস্টিং কম্বিনেশন। এখন বাংলাদেশেও অনেকেই কথাটা বলছেন যে বাংলাদেশে যেটা ঘটেছিল, সামনে ছিল একটা তথাকথিত প্রগতিশীল বাম, অতি বাম ইন্টেলেকচুয়ালরা, তাদেরকে ব্যাকআপ দিচ্ছিল পেছন থেকে জামাতিরা, আর এই জামাতিদের পেছন থেকে টাকা দিচ্ছিল আমেরিকা। তো এই যে একটা মানে প্রগতিশীল ক্যামোফ্লেজে বাংলাদেশে মৌলবাদের অভ্যুত্থান ঘটেছিল, যেহেতু সেটার পেছনে সিআইএর মদত ছিল, ফলে ডোনাল্ড ট্রাম্প যদি সিআইএর মদত বা ডিপ স্টেট বা তথাকথিতভাবে মার্কিন প্রশাসন তাকে যদি নিষ্ক্রিয় না করেন, তাহলে আপনি কি করবেন? আপনি তো কিছু করতে পারছেন না। আমাদের মনে রাখতে হবে যে যিনি এই মুহূর্তে আমাদের অন্যতম মাথা ব্যথার কারণ, যদিও আরএসএস প্রধান মোহন ভাগবত গতকাল খুব ইন্টারেস্টিংলি বলেছেন যে অতটা বাংলাদেশকে গুরুত্ব না দিলেও হয়, কিন্তু তবুও আমাদের তো ন্যাশনাল সিকিউরিটির জন্য গুরুত্ব দিতেই হয়। এই যে গুরুত্ব দিতে হচ্ছে যাকে, সেই মোহাম্মদ ইউনুস, তিনি বেসিক্যালি আমেরিকার লোক, মানে আমেরিকার ডেমোক্রেট প্রশাসনের লোক, হিলারি ক্লিন্টনের লোক, বারাক ওবামার লোক। তার মানে যখন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে হাসিনা বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থা নিচ্ছিলেন, তখন বারাক ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিন্টনরা সবাই তার সপক্ষে চিঠি লিখেছিলেন। ফলে আজকে তো আমেরিকার এই ডেমোক্রেট প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যে তোমরা এই আমাদের ঘরের পাশে একটা 16 কোটি জনসংখ্যার দেশে, যেখানে 14 কোটি মুসলিম আছে, মানে উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য থ্রেট অফ বাংলাদেশ। আফগানিস্তানের জনসংখ্যা, পাকিস্তানের জনসংখ্যা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ ইজ এ হেভিলি পপুলেটেড কান্ট্রি, এবং যেখানে মৌলবাদের উত্থান ঘটলে আপনাকে টেনশন নিতে হয়। ফলে এটা অবশ্যই নয়াদিল্লির জন্য এইটা দরকার ছিল। এবার নয়াদিল্লি সেটাকে কীভাবে ব্যবহার করবে সেটা পরের প্রশ্ন। দেখুন, এটা তো মানে দলের প্রশ্ন না, এটা একটা ভারত রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ। আপনার ঘরের পাশে যদি সিরিয়া তৈরি হয়ে যায়, সেখানে যদি গৃহযুদ্ধ হয়, দেখুন কলকাতা থেকে ঢাকার ফিজিক্যাল ডিস্টেন্স ইজ 600 কিলোমিটার, কিন্তু বনগাঁ থেকে যশোরের ফিজিক্যাল ডিস্টেন্স ইজ 30 কিলোমিটার। ফলে যদি যশোরে যদি আপনি দেখেন যে মৌলবাদীরা মিছিল করছে, তাহলে তো আপনার টেনশন হবে। সেই টেনশন আপনার বনগাঁয় মানে বনগাঁয় সেটা শিফটেড হবে। তো ফলে অবশ্যই মানে ভারতের জন্য এটা একটা বড় চিন্তার বিষয়। এটা একটা, আমি বলবো ডোনাল্ড ট্রাম্পের, আই এম নট এ গ্রেট সাপোর্টার অফ ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ডোনাল্ড ট্রাম্প অন্তত এই একটা বিষয়ে যে ভারতের উদ্বেগের কথা বুঝেছেন, সেটা ভারতের জন্য সুবিধাজনক। এবং হতে পারে যে মানে দেখুন, অনেক তো ফ্যাক্টর কাজ করে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এমন অনেকে আছেন, সেটা সিআইএর ডিরেক্টর হোক, সেটা বা আমেরিকান ইন্টারনাল যে সিকিউরিটি তার ডিরেক্টর তুলসী গাবার্ড হোক, যাদের একটা ভারতীয় কানেকশান আছে। তো সেইটা হয়তো ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে সাহায্য করেছে যে পৃথিবীর অন্যতম মানে সবচেয়ে বেশি জনসংখ্যা হয়তো আমাদেরই এখনও, সেই ভারতের কি টেনশন বাংলাদেশকে নিয়ে। ফলে উনি এটাতে নিশ্চয়ই আমাদের হয়তো হেল্প করতে এগিয়ে এসছেন। আপনার কি মনে হয় এরপরে মোদী সরকারের তরফ থেকে কড়া বার্তা বাংলাদেশের উদ্দেশ্যে দেওয়া হতে পারে? কারণ এখনো পর্যন্ত আমরা যবে থেকে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ 5ই আগস্ট হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে যে আমরা দেখতে পাচ্ছি সেখানে গৃহযুদ্ধ সেখানে শুরু হয়েছে ছাত্র আন্দোলনের রূপ নিয়ে, তারপর থেকে ভারত সরকারের তরফ থেকে কোনোরকম কোনো কড়া বার্তা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। হয়তো আমরা জানি যে পররাষ্ট্র নীতি হিসেবে বলা হচ্ছে, সেখানে আমাদের রাষ্ট্রের তরফ থেকেও গেছেন, সেখানে সাক্ষাৎ করেছেন, কিন্তু কড়া বার্তা তো এখনো আমাদের সম্মুখে এসে পৌঁছায়নি। এবার কি তাহলে সেটা আমরা আশা করতে পারি? দেখুন, আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, আমি বলবো যে যথেষ্ট কড়া বার্তা আমরা দিয়েছি।
দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন যে এই একটা বিষয়ে পররাষ্ট্রনীতিতে সবাই এক। আমি কেন বলবো যে নরেন্দ্র মোদী যথেষ্ট কড়া বার্তা দিয়েছেন? এই কারণে বলবো যে বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন প্ররোচনা, আজ শেখ হাসিনাকে ফেরত পাঠাও, কাল শেখ হাসিনাকে কথা বলতে দেবো না, শেখ হাসিনা কী করছেন, এসব বিভিন্ন প্ররোচনার পরও কিন্তু নয়াদিল্লি তার অবস্থানে অটুট থেকেছে। অর্থাৎ শেখ হাসিনা যে বাংলাদেশের একটা দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের নেতা, তার পরবর্তীকালে তার কী কী বিচ্যুতি সেসব প্রশ্ন আমি যাচ্ছি না, কিন্তু বাংলাদেশের সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী সম্পর্কটার কথা মাথায় রেখে উনি কিন্তু খুব স্পষ্ট, নয়াদিল্লি এখনও খুব স্পষ্ট। এবার আপনি যেটা বলছেন যে আরও কড়া বার্তা, দেখুন, আরও কড়া বার্তার দুটো জিনিস হয়। সেটা হচ্ছে যে আমরা কি কোনো মিলিটারি ইন্টারভেনশনের কথা ভাবছি? উই আর নট শিওর। বাংলাদেশে গৃহযুদ্ধ হলে ভারত নিশ্চুপ হয়ে বসে থাকতে পারে না, নাম্বার টু। কিন্তু অবশ্যই ভারত যেটা হয়তো যেটা ইমিডিয়েট প্রেশার শুরু করবে, এবং আপনি দেখবেন ইউনুস কিন্তু এই মুহূর্তে ঢাকায় নেই, ইউনুস দুবাই হয়ে আবার ফ্রান্সের দিকে বেরিয়ে গেছেন। সেটা হচ্ছে বাংলাদেশের যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, মুখ্য উপদেষ্টা, সমন্বয়, এই সব শব্দগুলো আমরা ব্যবহার করছি, এই পুরোটাই কিন্তু ডেমোক্রেসি। এরা কেউ ইলেকশনে জিতে আসেনি, এদের কোনো সাংবিধানিক কোনো পরিচয় নেই। ফলে বাংলাদেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে যে জিতুক, বিএনপি জিততে পারে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, হতে পারে ইউনুস দল গঠন করলে তারা ক্ষমতায় এলো, কিন্তু একটা সাংবিধানিক নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় আসে, অর্থাৎ বাংলাদেশে একটা শান্তির রাজত্ব ফিরুক। এইটা আমার মনে হয় ইন্ডিয়ার প্রথম লক্ষ্য হবে। কড়া বার্তা কতটা দেওয়া হবে, দেখুন, অবভিয়াসলি বর্ডারে এখন অবধি বিএসএফ ইজ ভেরি অ্যালার্ট। বিএসএফ বিজিবির বাংলাদেশ গার্ডের যে কোনো চেষ্টাকে রোকবার চেষ্টা করেছে সাফল্যের সঙ্গে। এবার সেটাকে কতটা আরও এসকালেট করব আমরা, সেটা আমি জানি না, কিন্তু আবার আমি এটা বলবার চেষ্টা করছি, দের ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন ডিলিং উইথ ঢাকা অর ডিলিং উইথ এনি আদার নেবার। দেখুন, আমি বোঝানোর চেষ্টা করি, আমি যতটুকু পররাষ্ট্রনীতিকে বুঝি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে। মুইজুর যে সরকার মালদ্বীপে এসেছিল, তাদের সাথেও ইনিশিয়ালি প্রথম দিকে নয়াদিল্লির খুব সুসম্পর্ক ছিল না, এবং মুইজুর সরকারের 3 জন মন্ত্রী যখন নরেন্দ্র মোদী সম্পর্কে অপমানজনক শব্দ ব্যবহার করেন, তো নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, যেই অপমানজনক শব্দ ব্যবহার করেন, মুইজু কিন্তু তাদের দল থেকে বরখাস্ত করেন, সরকার থেকে বরখাস্ত করেন, বিকজ মুইজু ইজ এ ইলেক্টেড গভর্নমেন্ট। এবং আপনি যদি তারপরে 6 মাসের ঘটনাবলী দেখেন, দেখবেন যে মালদ্বীপের প্রেসিডেন্ট দিল্লিতে এলো, তার সঙ্গে সুসম্পর্ক হলো, মালদ্বীপ ইন্ডিয়ার কাছ থেকে যে ঋণ নিয়েছিল সেটাকে ইজ আউট করার কথা হলো, বিকজ দ্যাটস ইলেক্টেড গভর্নমেন্ট। মালদ্বীপে খারাপ হোক ভালো হোক, গত 20 বছরে একটা ইলেক্টেড ডেমোক্রেসি চলছে। বাংলাদেশে আপনি যা দেখছেন সেটা একটা মবোক্রেসি। আপনি কাকে বিশ্বাস করবেন? বাংলাদেশ স্বাধীনতাকে অস্বীকার করতে চাইছে। আপনি জানেন না যে বাংলাদেশ 21শে ফেব্রুয়ারি পালন করবে কি না, হয়তো বললো পালন করবে না, ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে 16ই ডিসেম্বর যেটা বাংলাদেশের স্বাধীনতা দিবস, সেটা তথাকথিত ইউনুস এবং তার তথাকথিত চারপাশের পরিমণ্ডলী, বিশেষ করে যারা কট্টর শিবিরপন্থী মাহফুজ আলমরা কীভাবে পালন করেছিল। তারা ভারতবর্ষকে জুড়ে নিয়ে, ভারতবর্ষের বাংলা, আসাম, উড়িষ্যা জুড়ে নিয়ে একটা বৃহৎবঙ্গ স্থাপনের পরিকল্পনা অবধি বলে দিয়েছিল। তো আবার আমি বলছি, বাংলাদেশে যা চলছে সেটা অরাজকতা, মাৎসন্যায়, এবং মেক নো মিস্টেক অ্যাবাউট ইট, এটা একটা ফান্ডামেন্টাল মৌলবাদী সরকার। বাংলাদেশে আমরা নিষিদ্ধ সংগঠন হিজবুল তাহরিক, আমরা আইএসের পতাকা, সব কিছু দেখতে পেয়েছি। ফলে বাংলাদেশের বিষয়ে ভারতকে অনেক বুঝে শুনে সচেতনভাবে পা ফেলতে হবে। আমি আশা করব যে ডোনাল্ড ট্রাম্প, সবাই সেটার জন্য ওয়েট করছিল, যে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন পেয়ে যাওয়ার পরে অন্তত নরেন্দ্র মোদী বা নয়াদিল্লির বা রাষ্ট্র হিসেবে, আবার শব্দটা রাষ্ট্র হিসেবে ভারতের অন্তত বাংলাদেশ নিয়ে এগোতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আপনার কি মনে হয় এর পরবর্তী সময়ে, যেহেতু বাংলাদেশ এবং ভারতের যে পররাষ্ট্রনীতি বলি বা বৈদেশিক সম্পর্কে এবার আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে যে একটি হস্তক্ষেপ করেছেন, এখানে পরবর্তী তাহলে বাংলাদেশ এবং ভারতের বৈদেশিক সম্পর্কটি কোন প্রেক্ষাপটে যে দাঁড়াতে চলেছে? দেখুন, অতি সম্প্রতি
একটি তৃতীয় দেশে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, যিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক হয়েছে। এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন যেদিকে চলছে, যেহেতু সেটা পাকিস্তানপন্থী শব্দটা আমি ব্যবহার করছি, সেহেতু তৌহিদ আবার ওই পাকিস্তানের লাইনে হাঁটবার চেষ্টা করেছেন যে সার্কের কেন বৈঠক হবে না। এবার আমরা সবাই জানি যে ভারত এই মুহূর্তে সার্ককে খুব একটা গুরুত্ব দেয় না, বিকজ সেখানে পাকিস্তান আছে, বা ভারত অনেক বেশি বিমস্টেককে গুরুত্ব দেয়। সেটাই ভারতবর্ষের পররাষ্ট্রনীতির দেখুন, বাংলাদেশ এবং ভারতের যে পররাষ্ট্র নীতি বা দুদেশের সম্পর্ক, সেটা খুব সরু সুতোর উপর দিয়ে চলে। এই কারণে যে অনেকেই বোঝে না, বিশেষ করে বাংলাদেশের মানুষ একদম বোঝেন না যে ভারত যতটা বাংলাদেশের উপর নির্ভরশীল, বাংলাদেশ তার অনেক বেশি ভারতের উপর নির্ভরশীল। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমাদের টোটাল যা আমরা এক্সপোর্ট করি, আমাদের টোটাল যা রফতানি করি, তার অ্যাকচুয়ালি হার্ডলি 3% আমরা বাংলাদেশে পাঠাই। ফলে আমাদের যদি এক্সপোর্টটা আমরা পুরোটা বাংলাদেশে বন্ধ হয়ে যায়, তাতে আমাদের বিরাট ক্ষতি হবে না। আপনার টোটাল এক্সপোর্টে 3% যাচ্ছে, কিন্তু ওই যে 3% আমরা এক্সপোর্ট করি, তার মধ্যে তুলো আছে, যে তুলোটা বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশের এন্টার গার্মেন্টস পোশাক রফতানি শিল্পটাই নির্ভর করে ভারতের তুলোর উপর। এবং বাংলাদেশ অতীতে চীনের থেকে তুলো এনে এটা করবার চেষ্টা করেছিল, সেটা সফল হবে না। এবার এই দেখুন, পররাষ্ট্রনীতিতে অনেকগুলো শব্দ চলে, আমি একটু আমার মতো করে বলবার চেষ্টা করি। সেটা হচ্ছে যে একটা মেক্সিকো সিনড্রোম থাকে। মেক্সিকো সিনড্রোম আমেরিকার, যেহেতু একটা বড়ো রাষ্ট্র, আমেরিকার চারপাশে লাতিন আমেরিকার যে ছোটো দেশগুলো, তাদের সবসময় একটু আমেরিকার প্রতি রাগ থাকে। ফলে ভারতের যারা প্রতিবেশী দেশ, ভারত যেহেতু একটা বড় দেশ, ভারতের প্রতিবেশী দেশগুলোর ভারতের প্রতি একটা রাগ থাকবে, একটা ক্ষোভ থাকবে, অভিমান থাকবে, আবার তারা ভারতের উপর ডিপেন্ডেন্ট হবে। আমি আমার মালদ্বীপের উদাহরণটা দিই। মালদ্বীপ কেন ভারতবর্ষের সাথে সম্পর্ক ভালো করে নিল চীনের সাথে এত ভালো মৈত্রীর সম্পর্ক হওয়া সত্ত্বেও? দেখুন, ভারত মালদ্বীপকে যে সস্তা চাল, ডাল, ইভেন সমুদ্রে বাদ দেওয়ার জন্য বোল্ডার পাঠায়, সেটা যদি চীনের থেকে নিয়ে আসতে হয় জাহাজে করে, তাহলে যে খরচ হবে, তাতে মালদ্বীপের মতো একটা পর্যটনের উপর নির্ভরশীল ছোটো দেশ দেউলিয়া হয়ে যাবে। তাকে অনেক, তার পক্ষে সস্তা হচ্ছে মালদ্বীপের পক্ষে কোচিন থেকে নিয়ে নেওয়া, হুইচ ইজ নিয়ারার ফ্রম মালদ্বীপ 600 কিলোমিটার্স। তো অনেকে ভাবতে পারে যে বাংলাদেশের জন্য পাকিস্তান খাদ্যশস্য পাঠাবে, চীন পাঠাবে, তাকে জাহাজ ঘুরিয়ে যেখান দিয়ে নিয়ে আসতে হবে, তাদের জিনিসের যা দাম বাড়বে, সেটা বাংলাদেশের জন্য দুর্বিষহ অবস্থা হয়ে যাবে। বাংলাদেশ ভারতের এই যে পেট্রাপোল বা বিভিন্ন বর্ডার দিয়ে রোজ কয়েক হাজার টন মাল যাচ্ছে। সো ভারতের জন্য যতটা বাংলাদেশ গুরুত্বপূর্ণ, আবার আমি বলছি, বাংলাদেশের জন্য ভারত অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা সাইকোলজিক্যালি বাংলাদেশের মানুষ বোঝেন না, অনেকে বোঝেন না। বিশেষ করে এখন যেহেতু ভারত বিরোধিতায় শান দেওয়া হচ্ছে, সেটাও হিস্টোরিক্যালি বাংলাদেশের পপুলেশনের মধ্যে 40% সবসময় পাকিস্তান সমর্থক বা ভারত বিদ্বেষী রয়ে গেছিলেন, আর 60% যারা ভারতের সাথে সুসম্পর্ক চান। কিন্তু এই যে 6% যারা 60% বাংলাদেশের মানুষ যারা ভারতের সাথে সুসম্পর্ক চান, তারা হয়তো এখন অনেক পেছনের সারিতে এই মৌলবাদের উত্থানের ফলে ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল টাইম ফর বাংলাদেশ, অ্যান্ড ইট ইজ ক্রিটিক্যাল টাইম ফর সাউথ এশিয়া। এই যে বাংলাদেশের যে সমস্যা, সেটা বাংলাদেশকে ইনারি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দিয়েই সমাধান করতে হবে। ভারত সেখানে গাইড করতে পারে, ভাই তুমি ইলেকশন করো, তুমি একটা সুষ্ঠু সরকার না, যে ঠিক আছে তোমার আওয়ামী লীগকে, হাসিনাকে পছন্দ নয়, তুমি ইলেকশনে ফেয়ারলি অন্যরাও পার্টিসিপেট করুক, দেখা যায়। এই যে মৌলবাদের যে উত্থান, ইউনুস যে মৌলবাদটার মাধ্যমে ক্ষমতায় এসছেন, এবং আর রিপিট, ইউনুস যে হিলারি ক্লিন্টন তথাকথিত আমেরিকার প্রগতিশীল ডেমোক্র্যাটদের হাত ধরে যে ক্ষমতায় এসেছেন, সেটা একেবারে বাংলাদেশের তো সর্বনাশ করেইছে, গোটা দক্ষিণ এশিয়ার পরিবেশকে বিষিয়ে দিয়েছে। এবং দেখুন, এটার সাথে একটা ধর্মকে জোড়ার চেষ্টা আছে। তো আমি ওই জন্য আপনাকে উদাহরণ দিয়ে মালদ্বীপের কথা বলছিলাম। মালদ্বীপ হুইচ ইজ অলসো এ মুসলিম কান্ট্রি। মালদ্বীপ কীভাবে ভারতের সাথে সম্পর্কটাকে মেরামত করে নিল। অ্যান্ড বাংলাদেশের মানুষের সমস্যা, বা আমাদেরও অনেকের সমস্যা, যে উই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি সবসময় ধর্মের উপর নির্ভর করে চলে না। একটা উদাহরণ দিই, এবছর আমাদের 26শে জানুয়ারি প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ, ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি মুসলিম থাকেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভারতের মাটিতে আসছেন এবং বলছেন, ওনার যদি আপনি 26শে জানুয়ারির ডিনারে ওনার বক্তৃতাটা শোনেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর পাশে, উনি বলছেন আমার ডিএনএতে ভারতীয়ত্ব আছে। উনি এটা কেন বললেন? প্রথমত এটা বুঝতে হবে যে ইন্দোনেশিয়া আমাদের একটা লং স্ট্যান্ডিং বন্ধু,
মানে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যে 26শে জানুয়ারি, সেখানেও জওহরলাল নেহরুও ইন্দোনেশিয়াকে ডেকেছিলেন। ইন্দোনেশিয়াতে মাঝে আমাদের তিক্ততা তৈরি হয়। ইন্দোনেশিয়া যখন একটা ডিক্টেটোরিয়াল রুলের দিকে চলে গেছিলো, যদি কেউ বিখ্যাত ওই ময়দান সিনেমাটা দেখে থাকেন, যখন রহিম নবী 1962-তে জাকার্তায় এশিয়াডে জিতছেন, তখন ইসরায়েলকে কেন্দ্র করে একটা ঘটনার জন্য আমাদের সাথে ইন্দোনেশিয়ার যথেষ্ট সম্পর্ক তিক্ত হয়। ইন্দোনেশিয়ায় আমাদের দূতাবাস আক্রান্ত হয়। কিন্তু ওভার দ্য টাইমস ইন্দোনেশিয়ার সাথে আমরা সম্পর্কটাকে আবার মজবুত করে নিয়েছি, কারণ ইন্দোনেশিয়া বা আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভারতের সম্পর্ক একদম গভীরে মানে এতটা গভীরে সেটা বোঝা মুশকিল। ইন্দোনেশিয়ার ম্যাক্সিমাম লোকের নামের সাথে সংস্কৃত জড়িয়ে আছে, ঠিক আছে। মেঘাবতী সুকন্যাপুত্রী ওদের বিখ্যাত নেত্রী ছিলেন, সবার সাথে জড়িয়ে আছে। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে আপনি সেই বিখ্যাত মূর্তিটা দেখতে পাবেন, যেখানে মানে কৃষ্ণ রথ চালাচ্ছেন, অর্জুন রথে বসে আছেন। ইন্দোনেশিয়াটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই সব কিছুকে ওয়েলকাম করে। এর বিপরীতে ভাবুন, বাংলাদেশে নতুন মৌলবাদী শাসনরা দেশের সমস্ত জায়গায় মূর্তি ভাঙছে, মুরাল ভাঙছে। তার কারণটা কি? তারা একটা গোড়া, আবার আমি রিপিট করছি, গোড়া ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাইছে, হুইচ ইজ কন্ট্রারি, অথবা যেটা মুজিবের বাঙালি জাতীয়তাবাদের বিরোধী। ফলে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা, আমাদের নজর রাখতে হবে। আমরা দেখতে চাইব যে বাংলাদেশে জিন্নাহ জিতলেন মানে পাকিস্তান জিতলো, না মুজিববাদ জিতলো। মুজিববাদ মানে হাসিনা বা আওয়ামী লীগ না, মুজিববাদ মানে বাঙালি জাতীয়তাবাদ। আমাদের মাথা রাখতে হবে 1961-তে যখন রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ পালন হচ্ছিল, তখন বাংলাদেশের মুসলিম মহিলারা জামদানি পরে, টিপ পরে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। তারা পাকিস্তানের গোড়া শাসনের বিরোধিতা করেছিলেন। সেইটার থেকে মুজিব স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে বাঙালি জাতীয়তাবাদ ছিল। আর সেটাকে মুছে ফেলে আবার আমি বলছি, ইউনূস মুসলিম মৌলবাদের সমর্থনে একটা মুসলিম মৌলবাদী শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন। এটা সব জায়গায় হয়েছে, মানে এই ভুলটা আমেরিকার জন্য সব জায়গায় হয়েছে। আপনি আজকে সিরিয়ার ঘটনা দেখুন, আপনি আজকে লিবিয়া দেখুন, লিবিয়া 4 টুকরো হয়ে গেছে। তো বাংলাদেশ যেন ওরকম একটা 4 টুকরো না হয়ে যায়, গৃহযুদ্ধ না হয়, সেটা আমাদের দেখাটা দায়িত্ব একজন প্রতিবেশী হিসেবে, এবং সেটাতে আমেরিকা আবার যেরকম একটা ব্লান্ডার না করে, সেটুকু আমাদের দেখা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।